হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল মাজেদ, শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের টিউটোরিয়ালে। আজকে আমরা এইচএসসি 2026 পরীক্ষার্থীদের আইসিটি শর্ট সাজেশনের অধ্যায় 1 বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিতের বহু নির্বাচনী প্রশ্নের পার্ট 2 নিয়ে আমরা আলোচনা করব। তোমরা জানো যে গত ক্লাসে আমরা পার্ট 1 অর্থাৎ 50টি এমসিকিউ নিয়ে আলোচনা করেছি। এই টিউটোরিয়ালে আমরা বাকি 49টি এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই। আমাদের প্রথম যে প্রশ্নটি 11 নম্বর প্রশ্নটি, সেটি হচ্ছে আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স হচ্ছে ফেস রিকগনিশন, ভয়েস রিকগনিশন, টাইপিং, কিস্ট্রোক। আচ্ছা, এখানে আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স ফেস রিকগনিশন, ভয়েস রিকগনিশন আর হচ্ছে টাইপিং কি স্ট্রোক। এখানে তাহলে আমাদের এটি হচ্ছে আচরণগত যেহেতু বিষয়, এটা হচ্ছে ভয়েস রিকগনিশন আর হচ্ছে টাইপিং কি স্ট্রোক 2 ও 3, অর্থাৎ গ নাম্বার। চলো আমরা দেখি আমাদের উত্তরে কি আছে। উত্তর গ। হ্যাঁ, তাহলে ভয়েস রিকগনিশন আর হচ্ছে টাইপিং কি স্ট্রোক। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 12 নম্বর। বায়োমেট্রিক প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্র হলো, আমাদের যে বায়োমেট্রিক যে প্রযুক্তিটি আছে, এই প্রযুক্তিটি কোথায় কোথায় ব্যবহার করা হয় সেটার ক্ষেত্রগুলো জানতে চাচ্ছে। ক্ষেত্র হলো জিন ফাইন্ডিং, ই কমার্স, স্মার্ট কার্ড আর হচ্ছে ই কমার্স আর হচ্ছে স্মার্ট কার্ড, তাই না? এটা কোথায় কোথায় ব্যবহার করা হয়? এটা হচ্ছে বায়োমেট্রিক্স প্রযুক্তিটা ই কমার্স ব্যবহার করা হয়, ই কমার্সে, আর হচ্ছে স্মার্ট কার্ডের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে এটা আমাদের আসলে 2 এবং 3, গ নাম্বার। গ নাম্বার। তাহলে চলো আমাদের উত্তর দেখি। উত্তর হচ্ছে গ। ঠিক আছে, তাহলে 2 এবং 3। আমাদের নেক্সট হচ্ছে একটি উদ্দীপকটি চলো পড়ি। ডক্টর রাশেদ দীর্ঘদিন গবেষণা করে এমন একটি যন্ত্র নির্মাণ করলেন যেটি ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা যায়। তাহলে ডক্টর রাশেদ দীর্ঘদিন গবেষণা করে এমন একটি যন্ত্র নির্মাণ করলেন যেটি ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা যায়। আচ্ছা, চিন্তা করে ঝুঁকিপূর্ণ কাজে কি ব্যবহার করা যায়। আচ্ছা, তারপর আসি। ডক্টর রাশেদ গবেষণাগারে প্রবেশের জন্য একটি বিশেষ ডিভাইসের দিকে তাকানোর পর দরজা খুলে যায়। অর্থাৎ যদি তার গবেষণাগারে প্রবেশ করতে চাইলে একটি বিশেষ ডিভাইসের দিকে তাকাইতে হয়, তাকাইলে সেই দরজাটি খুলে যায়। তাহলে প্রশ্ন হচ্ছে, গবেষণায় ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে, সে যেটি আবিষ্কার করছে গবেষণায় ব্যবহৃত প্রযুক্তি, সেটি কোনটি? তোমরা আশা করি ধরতে পেরেছ, সেটা হচ্ছে রোবোটিক্স। রোবোটিক্স কিন্তু এই যে ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা যায়। ঠিক আছে, তারপরে তাহলে 53 নম্বর রোবোটিক্স। দেখি আমাদের উত্তর ঠিক আছে কিনা। হ্যাঁ, রোবোটিক্স। এরপর আসি 54 নম্বর। গবেষণাগারে প্রবেশের প্রযুক্তিটি ব্যবহার হয়ে থাকে। আচ্ছা, প্রথমে আমরা ক্যাচ করি গবেষণাগারে প্রবেশের প্রযুক্তিটি। এই প্রযুক্তিটি কোন প্রযুক্তি? তাহলে এই প্রযুক্তিটি হচ্ছে আমাদের বায়োমেট্রিক্স প্রযুক্তি। ঠিক আছে, তাহলে বায়োমেট্রিক্স প্রযুক্তি। আর এটি কোথায় কোথায় ব্যবহার হয়? জন্ম নিবন্ধন, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, ভোটার নিবন্ধন। ঠিক আছে, এটি আমাদের পাসপোর্টে ব্যবহৃত হয় না, জন্ম নিবন্ধনে ব্যবহৃত হয় না, এটা হচ্ছে জন্ম নিবন্ধনে ব্যবহৃত হয় না, পাসপোর্টে ব্যবহৃত হয়, আর হচ্ছে ভোটার নিবন্ধনে ব্যবহৃত হয়, জন্ম নিবন্ধনে ব্যবহৃত হয় না। তাহলে এটি হচ্ছে আমাদের 1 এবং 3, খ নাম্বার। হ্যাঁ, উত্তর খ। এরপর হচ্ছে আমাদের 55 নম্বর প্রশ্ন। কোনটি আন্তঃশাস্ত্রীয় বিজ্ঞান? আন্তঃশাস্ত্রীয় বিজ্ঞান এটি হচ্ছে বায়ো ইনফরমেটিক্স, অর্থাৎ আমাদের যে জীববিজ্ঞানের সাথে আমাদের প্রযুক্তির যেটা কম্বিনেশন, এটি হচ্ছে আন্তঃশাস্ত্রীয় বিজ্ঞান। এটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। ঠিক আছে, আমরা উত্তর তো এটাই হওয়ার কথা, গ, বায়ো ইনফরমেটিক্স। ওকে, আসলে এগুলো সহজ, তোমরা যদি একবার করে দেখো তাহলেই তোমাদের এগুলো কভার হয়ে যাবে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 56 নম্বর। জিনোম সিকোয়েন্সিংয়ের ইলেকট্রনিক ডেটাবেস
তৈরির বিষয়টি নিচের কোন প্রযুক্তির সাথে সম্পর্কিত? জিনোম সিকোয়েন্সের ইলেকট্রনিক ডাটাবেস তৈরির বিষয়টি কোন প্রযুক্তির সাথে সংযুক্ত? এটা কিন্তু এই যে জিন যেগুলো ডিএনএর জিনগুলো নিয়ে কাজ করতে হয়, এটা হচ্ছে আমাদের বায়োইনফরমেটিক্স এটার সাথে সম্পর্কিত। এটা হচ্ছে গ নাম্বার, ঠিক আছে, বায়োইনফরমেটিক্স। উত্তর হ্যাঁ, বায়োইনফরমেটিক্স। নেক্সট আমরা 17 নাম্বার চলে যাই। কোনটি মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি? মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি। আপনার একটা মেডিসিন তৈরি করতে গেলে কিন্তু জীব সম্পর্কে আমাদের নলেজ লাগবে, এই তথ্যগুলো লাগবে। সেই তথ্যগুলো নিতে গেলে আন্তঃশাস্ত্রীয় বিজ্ঞান যেটা, এই যে বায়ো ইনফরমেটিক্স যেটা, এই তথ্য প্রযুক্তি এটা লাগবে, ঠিক আছে। ওকে, উত্তর হ্যাঁ, বায়ো ইনফরমেটিক্স। এরপরে আসি 58 নম্বর প্রশ্নে। জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ, সংরক্ষণ, সঠিকভাবে প্রক্রিয়াকরণ ও ব্যাখ্যার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি? অর্থাৎ জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ, সংরক্ষণ, সঠিকভাবে প্রক্রিয়াকরণ ও ব্যাখ্যাকরণ, অর্থাৎ জীববিজ্ঞানের সঙ্গে প্রযুক্তির যেটা কম্বিনেশন, এটা হচ্ছে কি? তোমরা নিশ্চয়ই ধরতে পেরেছো, এটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। উত্তর ক, বায়ো ইনফরমেটিক্স। 59 নাম্বার চলো। জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ হলো। জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ হলো কোনটি? হ্যাঁ, বায়ো ইনফরমেটিক্স, তাই না? জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে বায়ো ইনফরমেটিক্স। উত্তর ক, হ্যাঁ। এরপর 60 নম্বর প্রশ্নে, বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি কাজ করছে? বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি কাজ করছে? এটা তো বিভিন্ন জটিল রোগকে আবিষ্কার করতে হলে আমাদের জীববিজ্ঞান সম্পর্কে জানতে হয়, টেকনোলজি, তাই না? এটা হচ্ছে আমাদের সামগ্রিক আন্তঃশাস্ত্রীয় বিজ্ঞান, বায়ো ইনফরমেটিক্স, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। চলো আমরা পরবর্তী এক নাম্বার উত্তর বায়ো ইনফরমেটিক্স। 61 নাম্বার উত্তর প্রশ্নে চলে যায়। বায়ো ইনফরমেটিক্সের গবেষণার ক্ষেত্রগুলো হচ্ছে, আচ্ছা, বায়ো ইনফরমেটিক্সের যে গবেষণার ক্ষেত্র সেগুলো হলো জিনোম সিকোয়েন্স, ডিএনএ বিশ্লেষণ, রোবট নিয়ন্ত্রণ। রোবট নিয়ন্ত্রণ না, এই প্রথম দুইটা, তাই না? তাহলে 1 এবং 2 ক নাম্বার। চলো আমাদের উত্তর দেখি, হ্যাঁ, ক নাম্বার। এরপর হচ্ছে 62 নাম্বার। জেনেটিক ইঞ্জিনিয়ারিং জনককে? এটা তোমরা মুখস্থ করে ফেলবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জনক পল বার্গ। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জনককে? পল বার্গ, ঠিক আছে। উত্তর গ, পল বার্গ। এরপর হচ্ছে 63 নাম্বার প্রশ্ন হচ্ছে, জৈবিক বৈশিষ্ট্যের নকশা বা বিন্যাসকে কি বলে? জৈবিক বৈশিষ্ট্যের নকশা বা বিন্যাসকে নিউক্লিয়াস বলে, ঠিক আছে। জৈবিক বৈশিষ্ট্যের নকশা বা বিন্যাসকে কি বলে? নিউক্লিয়াস বলে। এটা তোমরা যারা পড়ছো, সায়েন্সে যারা পড়ছো, এটা তোমরা জানো। ওকে, তাহলে চলো আমরা আগাই, হ্যাঁ, নিউক্লিয়াস। এরপর হচ্ছে বিজ্ঞানী মাকসুদুল আলম কোন বিষয়ে গবেষণা করে বিশ্ব দরবারে খ্যাতি অর্জন করেন? কোন বিষয়ে গবেষণা করে? তিনি কিন্তু এই যে পাট নিয়ে গবেষণা করে খ্যাতি অর্জন করেন। মনে থাকবে, পাট, এটা কিন্তু এই যে রাইট চিহ্ন দিয়ে দিচ্ছি, রাইট চিহ্নটা হ্যাঁ, হয়ে গেছে, পাট নিয়ে, ঠিক আছে। পাটের জন্ম রহস্য তিনি আবিষ্কার করেন। আচ্ছা, এরপর হচ্ছে এই যে উত্তর ঘ নাম্বার চলে এসেছে। তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে 65। ডিএনএ এর নতুন বিন্যাস তৈরিতে কোনটি ব্যবহার করা হয়? তাহলে ডিএনএ এর নতুন বিন্যাস তৈরিতে কোনটি ব্যবহার করা হয়? ডিএনএ এর নতুন বিন্যাস তৈরিতে নিশ্চয়ই যেটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিভিন্ন ছোটো ছোটো ডিএনএগুলো কেটে, ঠিক আছে, জিনগুলো কেটে কেটে আলাদা নতুন একটি প্রজাতি উদ্ভাবন করা হয়, ঠিক আছে। এটি হচ্ছে নতুন একটা প্রজাতি নিয়ে আসা, এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। এই যে তোমরা দেখো হাইব্রিড যে সবজিগুলো, হাইব্রিড কাঁচামরিচ আসতেছে, সব কিছু হাইব্রিড যে প্রোডাক্টগুলো আসতেছে, এটা কিন্তু এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কাজ, ঠিক আছে। ওকে, চলো আমরা উত্তর হ্যাঁ গ। এরপর হচ্ছে 66 নাম্বার। কৃষিক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহারে কি হয়? জীববৈচিত্র্যের উদ্ভব হয়, অর্থনৈতিক উন্নয়নে দেশের প্রজাতি বিলুপ্ত হয়। এটা কৃষিক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার যদিও দুইটা প্রযুক্তির মাধ্যমেই হয়, দুইটা বিভিন্ন কি বলে বিভিন্ন জীবের ডিএনএ নিয়ে নতুন একটি নিয়ে আসা হয়। এটাতে কিন্তু আমাদের দেশীয় প্রজাতির বিলুপ্ত হয়, অর্থনৈতিক উন্নয়ন হয়, কিন্তু দেশীয় প্রজাতির বিলুপ্ত হয়, তাই না? তাহলে নিচে 2 এবং 3, এটা হচ্ছে গ নাম্বার।
তাহলে এই যে উত্তর গ নাম্বার। এরপর হচ্ছে 67 নাম্বার, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটা ব্যবহৃত হয় ডিএনএর সজ্জা পরিবর্তনে, বংশগতির ধারা অনুসন্ধানে, স্বাক্ষর শনাক্তকরণে। কোনটা বলো তো? আচ্ছা, হবে না কোনটা সেটা এই যে স্বাক্ষর শনাক্তকরণে, এটা হবে না। ঠিক আছে, এটা কাটা দিয়ে দিলাম, কাটটা। তাহলে আমাদের এই যে উপরে দুইটা হবে ডিএনএর সজ্জা পরিবর্তনে আর বংশগতির ধারা অনুসন্ধানে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত হয়। ঠিক আছে, চলো দেখি উত্তরটা ঠিক আছে কিনা একটু চেক করে নিব। হ্যাঁ, ভুলও তো হতে পারে। ক 1 এবং 2, হ্যাঁ ঠিক আছে। 68 নাম্বার হচ্ছে, আচ্ছা উদ্দীপক আছে 68 নাম্বার একটি, ডাক্তার নিহান মাছ মাংসের উৎপাদন বৃদ্ধির জন্য প্রাণীর জিন পরিবর্তন নিয়ে গবেষণা করেন। ডাক্তার নিহান কি করেন? মাছ মাংসের উৎপাদন বৃদ্ধির জন্য প্রাণীর জিন পরিবর্তন নিয়ে গবেষণা করেন। তিনি এক প্রাণীর জিন অন্য প্রাণীর দেহে প্রতিস্থাপন করে সফলতা অর্জন করেন। ঠিক আছে, বাচ্চারা বুঝতে পারছো যে কী নিয়ে তাহলে গবেষণা করতেছেন, কোন প্রযুক্তি নিয়ে? উদ্দীপকে ডাক্তার নিহান কোন প্রযুক্তি ব্যবহার করেন? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, এটি কিন্তু মাথায় থাকে যেন। অর্থাৎ 2-3টা প্রাণীর ডিএনএ নিয়ে এগুলা যে একটা কম্বিনেশন করে নিয়ে আসে, নতুন একটা প্রযুক্তি নিয়ে আসে, এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এটা কিন্তু বলা যাবে না, পরীক্ষার হলে কিন্তু এগুলো ভুল করা যাবে না। 12 নাম্বার। আচ্ছা, 69 নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের কর্মকাণ্ডের ফলে কি হয়? জীববৈচিত্র্যের সৃষ্টি হয়, অর্থনৈতিক উন্নয়ন ঘটবে, চিকিৎসা ক্ষেত্রে নতুন নেতিবাচক ভূমিকা রাখবে। আচ্ছা, এটা জীব বৈচিত্র্যের কিন্তু সৃষ্টি হচ্ছে না, এটা একটা নতুন একটা হচ্ছে, নতুন একটা প্রজাতি আসছে, কিন্তু বৈচিত্র্যের সৃষ্টি হচ্ছে না। সেক্ষেত্রে দেখা যায় যে জীব বৈচিত্র্যের একটা নতুন উদ্ভব হচ্ছে না, কিন্তু একটা বৈচিত্র্যটা একটা সৃষ্টি হবে। তাহলে আমাদের এখানে জীব বৈচিত্র্য সৃষ্টি হবে আর হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন ঘটবে, চিকিৎসা ক্ষেত্রে নেতিবাচক ভূমিকা রাখবে না। এটা চিকিৎসা ক্ষেত্রে এর সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নাই, তাহলে উপরের দুইটা হবে 1 এবং 2। ঠিক আছে, চলো আমরা দেখি উত্তর ক, হ্যাঁ 1 এবং 2। এরপরে আসি আমাদের 70 নম্বর প্রশ্নে, টেনিস বলের স্থায়িত্ব বৃদ্ধির প্রযুক্তি কোনটি? আচ্ছা, টেনিস বলের স্থায়িত্ব বৃদ্ধির প্রযুক্তি হচ্ছে কোনটি? এটা হচ্ছে ন্যানো টেকনোলজি। টেনিস বলের স্থায়িত্ব বৃদ্ধির প্রযুক্তি হচ্ছে কি? ন্যানো টেকনোলজি। ঠিক আছে, মাথায় থাকবে। ওকে, উত্তর হ্যাঁ। এরপর হচ্ছে জীবাণুমুক্তকরণ কাজে কোনটি ব্যবহৃত হয়? জীবাণুমুক্তকরণ কাজে মেডিসিন আবিষ্কার, জীবাণুমুক্তকরণ কাজে যে প্রযুক্তির ব্যবহার করতে হয় সেটা মেডিসিন, এটা ন্যানো টেকনোলজি। ঠিক আছে, ন্যানো টেকনোলজি। তোর হ্যাঁ, ন্যানো টেকনোলজি। এরপর স্মার্ট ওষুধ তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি? তাহলে স্মার্ট ওষুধ তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে এটাই, ন্যানো টেকনোলজি। আর ন্যানো টেকনোলজির কাজ হচ্ছে একেবারে অতি ক্ষুদ্র জিনিসকে বৃহৎ জিনিসে রূপান্তর করা, আবার বৃহৎ জিনিসকে একেবারে অতি ক্ষুদ্রতে রূপান্তর করা, দুইটা সারফেসে কাজ করে। তাহলে স্মার্ট ওষুধ তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে কোনটি? তাহলে অর্থাৎ ন্যানো টেকনোলজি। ঠিক আছে, চলো উত্তর দেখি। উত্তর ন্যানো টেকনোলজি। এরপর হচ্ছে 73 নম্বর, ন্যানো পার্টিকেলের আকৃতি কত? ন্যানো পার্টিকেলের আকৃতি তোমরা জানো 1 থেকে 100 ন্যানোমিটার। এটা কোথায় আছে? এই যে ক নাম্বারে আছে। ঠিক আছে, যে ক নাম্বার 1 থেকে 100 ন্যানোমিটার। এরপর হচ্ছে ন্যানো প্রযুক্তি কয়টি পদ্ধতিতে ব্যবহৃত হয়? আমি আগে বলছিলাম ন্যানো প্রযুক্তি 2টি পদ্ধতিতে ব্যবহৃত হয়, ক্ষুদ্র থেকে বৃহৎ, বৃহৎ থেকে ক্ষুদ্র। ঠিক আছে, এই 2টা পদ্ধতি ব্যবহৃত হয়। উত্তর ক, হ্যাঁ 2টি। 75 নম্বর প্রশ্ন, টপ ডাউন পদ্ধতিতে ব্যবহৃত কোনটি? এই যে টপ ডাউন, এই যে ক্ষুদ্র থেকে বড়, বড় থেকে ছোট, টপ ডাউন, এটা হচ্ছে কোনটা? এই যে 75 ঘর, যেটা ন্যানো টেকনোলজি। হ্যাঁ, এই যে চলে এসেছে ন্যানো টেকনোলজি। 76 নম্বর হচ্ছে সানস্ক্রিন ও ময়েশ্চারাইজার তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি? সানস্ক্রিন ও ময়েশ্চারাইজার তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি, এটা কিন্তু তোমার জীববিজ্ঞান সংশ্লিষ্ট প্রযুক্তি। তাহলে এটা কি হবে বলো তো? বায়ো ইনফরমেটিক্স। ঠিক ধরেছ, বায়ো ইনফরমেটিক্স। একটু দাগ দিদি, দেখো এই যে এটা বায়ো ইনফরমেটিক্স। আচ্ছা, এরপর হচ্ছে 77 না, উত্তরটা চলে এসেছে ঘ। 77 নম্বর প্রশ্ন হচ্ছে, মলিকুলার কম্পোনেন্ট থেকে তৈরি অবজেক্টকে কি বলে? ঠিক আছে, মলিকুলার কম্পোনেন্ট থেকে তৈরি অবজেক্টকে কি বলে?
তৈরি অবজেক্টকে এটা হচ্ছে ন্যানো টেকনোলজি বলে। ঠিক আছে, মলিকুলার কম্পোনেন্ট থেকে তৈরি অবজেক্টকে ন্যানো টেকনোলজি বলে। চলো দেখি উত্তর ঠিক আছে কি না। হ্যাঁ, এরপর হচ্ছে 78 নাম্বার, ন্যানো বোঝাই কোনটি? ন্যানো বোঝাই হচ্ছে 10 টু দি পাওয়ার এই যে -9 আছে, ঠিক আছে, এটাকে ন্যানো বোঝায়, ক্ষুদ্র বোঝায়। হ্যাঁ, খ নাম্বার। 79 নাম্বার আছে, আণবিক পর্যায়ে ধাতব পদার্থকে পরিবর্তন নিয়ন্ত্রণের প্রযুক্তি কোনটি? তোমরা এটা বুঝতে পেরেছো, এটা কি? ন্যানো টেকনোলজি। ঠিক আছে, উত্তর খ। হ্যাঁ, ন্যানো টেকনোলজি। 80 নাম্বার, 1 ন্যানোমিটার সমান কত মিটার? 1 ন্যানোমিটার সমান এই যে 10 টু দি পাওয়ার -9 মিটার। ঠিক আছে, উত্তর খ। হ্যাঁ, আচ্ছা। 81 নাম্বার হচ্ছে, ন্যানো টেকনোলজি দিয়ে তৈরিকৃত যন্ত্র হতে পারে কোনটি? ন্যানো টেকনোলজি দিয়ে তৈরিকৃত যন্ত্র কোনটি? কম্পিউটার হতে পারে কি? হতে পারে। ক্রায়োপ্রব হতে পারে কি? ক্রায়োপ্রব। এরপর হচ্ছে রোবট হতে পারে। ঠিক আছে, আচ্ছা। এরপরে ক্রায়োপ্রব, হ্যাঁ ক্রায়োপ্রব হতে পারে। তিনটাই, কম্পিউটার, ক্রায়োপ্রব, রোবট। ঠিক আছে, তাহলে চলো তো দেখি। হ্যাঁ, তিনটাই। এরপর হচ্ছে উদ্দীপক দেখি, জনাব লাবিব মসৃণ ত্বকের জন্য অ্যান্টি এজিং ক্রিম তৈরিতে এক ধরনের প্রযুক্তি ব্যবহার করলেন। তার অফিসে প্রবেশ করতে হাতের ছাপ লাগে। তাই জনাব লাবিব কী করেন? অ্যান্টি এজিং ক্রিম তৈরি করতে এক ধরনের প্রযুক্তি ব্যবহার করলেন, আবার তার অফিসে প্রবেশ করতে হাতের ছাপ লাগে, তাই না? তাহলে জনাব লাবিবের ক্রিম তৈরির প্রযুক্তি কোনটি? জনাব লাবিবের ক্রিম তৈরির প্রযুক্তি হচ্ছে কোনটি? এই যে ন্যানো টেকনোলজি। ঠিক আছে, এই যে অ্যান্টি এজিং ক্রিম যেটা একটা ন্যানো টেকনোলজি ব্যবহার করেন। দেখি উত্তর, হ্যাঁ ন্যানো টেকনোলজি। এরপর 83 নাম্বার কি আছে? জনাব লাবিবের কক্ষে প্রবেশে ব্যবহৃত প্রযুক্তির ক্ষেত্রে শরীরবৃত্তীয় বৈশিষ্ট্য হচ্ছে কোনটি? আচ্ছা, এটার আগে দেখো, জনাব লাবিবের কক্ষে যে প্রবেশের ব্যবহৃত প্রযুক্তিটি কি প্রযুক্তি? বায়োমেট্রিক্স প্রযুক্তি, তাই না? আর শরীরবৃত্তীয় বৈশিষ্ট্য, শরীরের সঙ্গে ফাংশনিং করে এরকম প্রযুক্তি কোনটি? স্বাক্ষর তো কলম দিয়ে লিখতে হয়, এটা না। তাহলে ডিএনএ, এটা আর হলো ফিঙ্গারপ্রিন্ট, আমাদের হাতের আঙ্গুল কাজে লাগে। তাহলে দুইটা হবে, 2 এবং 3, গ নাম্বার। ঠিক আছে, চলো দেখি উত্তর গ। হ্যাঁ, এবার হচ্ছে কম্পিউটার ইথিক্স এর নির্দেশনা কয়টি? কম্পিউটার ইথিক্সের নির্দেশনা হচ্ছে মোট 10টি। আমাদের কম্পিউটারগুলো কীভাবে ব্যবহার করতে হবে? যেমন অন্যের কম্পিউটারে আমরা অনুমতি ছাড়া ঢুকবো না, অন্যের অ্যাকাউন্টে আমরা অনুমতি ছাড়া ঢুকবো না। ঠিক আছে, যে কারো তথ্য নিতে হলে সেগুলো আমরা রেফারেন্স দিয়ে নিব। এই যে এরকম যে নীতিমালাগুলো, এগুলোর 10টা নীতিমালা আছে। এটি হচ্ছে কম্পিউটার ইথিক্সের 10টা নির্দেশনা। খ 10টা। হ্যাঁ, এরপর আসি, অনুমতি ব্যতীত কোনো কম্পিউটারে নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করাকে কী বলে? তোমরা নিশ্চয়ই জড়িত হচ্ছে, ঠিক আছে। তাহলে অনুমতি ব্যতীত কোনো কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করাকে হ্যাকিং বলে। ঠিক আছে, উত্তর হ। এরপর হচ্ছে 86, নেট ভিত্তিক অন্যের তথ্যকে নিজের নামে চালিয়ে দেওয়াকে কী বলে? অন্যের তথ্য নিজের নামে চালিয়ে দেওয়া, এটা কিন্তু তথ্য চুরি করা। এটাকে কী বলে জানো? প্লেজিয়ারিজম। উত্তর প্লেজিয়ারিজম। এরপর হচ্ছে 87, হ্যাকার বলা হয় কাদেরকে? দেখো তো, হ্যাকার কাদেরকে বলে? যারা পণ্য বাজারজাত করে তাদেরকে, যারা সংবাদপত্র বাজার করে তাদেরকে, যারা ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটারে অবৈধভাবে প্রবেশ করে তাদেরকে, আর নাকি যারা ইন্টারনেট ব্যবহার করে কাদেরকে? আশা করি বুঝতে পেরেছ। ক নাম্বার, যারা ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটারে অবৈধভাবে প্রবেশ করে তাদেরকে হ্যাকার বলা হয়। গ নাম্বার। হ্যাঁ, চলো পরবর্তী আমাদের প্রশ্নের আগে আমাদের উদ্দীপক আছে, ক শিক্ষার্থী কলেজে পড়াশোনা করে, তথ্যের উৎস উল্লেখ করে পড়াশোনার প্রয়োজনে কম্পিউটার এবং ইন্টারনেটের সহায়তায় টার্ম পেপার তৈরি করে, কিন্তু খ শিক্ষার্থী কোনো অনুমতি ছাড়াই লাইব্রেরির কম্পিউটার থেকে ফাইল কপি করে নেয়, এমনকি ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যের কোনোরূপ কৃতজ্ঞতা ছাড়াই নিজের নামে প্রকাশ করে। ঠিক আছে, তাহলে আমরা যতটুকু বুঝলাম এখান থেকে উত্তর করার চেষ্টা করি। 88 খ। 88 খ, উদ্দীপকের খ শিক্ষার্থীর কর্মকাণ্ড কোনটি? সে কিন্তু এই যে অনুমতি ছাড়া অন্যের কম্পিউটার প্রবেশ করে, তাহলে দেখি এটা হ্যাকিং। ঠিক আছে, এই যে হ্যাকিং। 89 নম্বরে কি আছে? উদ্দীপকের আলোকে ক শিক্ষার্থীর কর্মকাণ্ড কপিরাইট আইন মানা, টেলনেট অন্য জিনিস, কম্পিউটার এথিক্স 1 এবং 3। ঠিক আছে, খ 1 এবং 3। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মোটামুটি এই ক্লাসের মাধ্যমে আমাদের যে প্রথম অধ্যায়ের MCQ যেটা 2 পার্ট শেষ করলাম। আমরা সামনের ক্লাসে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবে। আর হচ্ছে আমি এই পুরো
MCQ এর যে সাজেশন সহ এটা আমি গুগল টাইপে দেবে, লিঙ্কটা তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সবাই ডাউনলোড করে এটা ভালোভাবে আরও পড়বে, আর আমার এই টিউটোরিয়ালগুলো দেখবে, এটা তোমাদের খুব উপকৃত হবে। তোমরা ফাইনাল পরীক্ষায় কনফিউশনে পড়বে না, ঠিক আছে? তাহলে সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে পরবর্তী টিউটোরিয়াল দেখার আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।